রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি আবারও দেখিয়ে দিল এই সংঘাত এখন আর শুধু সামনের সারির গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ যতদিন গড়াচ্ছে ততই এটি রূপ নিচ্ছে প্রযুক্তি নির্ভর, ড্রোন নির্ভর এবং কৌশলগত অবকাঠামো ধ্বংসের এক ভয়াবহ প্রতিযোগিতায়। একদিকে ইউক্রেনীয় বাহিনী নিজেদের ক্ষতির কথা স্বীকার করছে, অন্যদিকে রাশিয়া একের পর এক সাফল্যের দাবি তুলছে। আর এই দুই পক্ষের দাবির মাঝে যুদ্ধের বাস্তব চিত্র আরও জটিল হয়ে উঠছে। ইউক্রেনীয় সামরিক সূত্র নিকোলাভস্কে ভানিক দাবি করেছে, একদিনে ইউক্রেনীয় বিমান বাহিনী দুটি মিগ যুদ্ধবিমান হারিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও পরিষ্কার নয়, তবে অন্যটি হারাতে হয়েছে নিজেদের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং সমন্বয়হীনতার কারণে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আঘাতই নয়, কখনো কখনো নিজেদের ভেতরের ভুলও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সূত্রটির দাবি, ভুলটি বুঝে সংশোধনের চেষ্টা করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ধরনের ঘটনা যুদ্ধের বাস্তবতা আরও কঠিন করে তোলে, কারণ আকাশযুদ্ধে কয়েক সেকেন্ডের দেরি হলেও কখনো কখনো পুরো মিশনের ভাগ্য বদলে দিতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের ভস্ত গ্রুপ ডনিপো পেট্রোভক্স অঞ্চলের নোভো স্কেলে ভাতোয়ে নামের একটি গুরুত্বপূর্ণ বসতি দখল করেছে। রুশ সামরিক ভাষ্য অনুযায়ী এই অভিযানে ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেড ইউক্রেনীয় বাহিনীকে গালচির নদীর পশ্চিম তীর থেকে পিছু হটতে বাধ্য করেছে। মস্কোর দাবি, এই অগ্রগতির ফলে পশ্চিম তীরে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে ডনিপ্রো পেট্রোভক্স অঞ্চলে আরও গভীর অভিযান চালানোর সুযোগ তৈরি হয়েছে। রুশ সামরিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই লড়াইয়ে ৫টি সাঁজোয়া যান, বিভিন্ন মোটর যান, ৬টি স্থলভিত্তিক রোবোটিক সিস্টেম, ১৬টি বাবা ইয়াগা হেক্সাকপ্টার ড্রোন এবং প্রায় একটি প্লাটুন সমপরিমাণ ইউক্রেনীয় সেনা ধ্বংস করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু রুশ পক্ষের দাবি অনুযায়ী এটি তাদের জন্য একটি কৌশলগত সাফল্য। একই সঙ্গে রাশিয়া জানিয়েছে, তারা গেরানফোর শেকার ড্রোন ব্যবহার করে নিকোলায়েভ অঞ্চলের ভোজনেসেন্স্কের কাছে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। রুশ দাবি অনুযায়ী ওই হামলায় দুটি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং পরিবহন নেটওয়ার্কের উপরও ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ধরনের হামলা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে, কারণ বিমান ঘাঁটি, জ্বালানি সরবরাহ এবং পরিবহন নেটওয়ার্ক ধ্বংস হলে শুধু সামরিক নয়, সামগ্রিক লজিস্টিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। রাশিয়ার সামরিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টে তাদের বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সুমি অঞ্চলে সেভার গ্রুপ কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করেছে এবং ইউক্রেনীয় যান্ত্রিক ব্রিগেড ও টেরিটোরিয়াল ডিফেন্স ইউনিটের উপর হামলা চালিয়েছে। খার্কিভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে ২০০-র বেশি সেনা, একটি মার্কিন M113 সাঁজোয়া যান, একটি নাভাতর সাঁজোয়া যান, ১৪টি সামরিক যান, একটি আর্টিলারি গান, ২টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং একটি ইসরায়েলি RADA কাউন্টার ফায়ার রাডার ধ্বংস করার দাবি করেছে মস্কো। যদি এই দাবিগুলো সত্য হয়, তাহলে বোঝা যায় রুশ বাহিনী শুধু জনবল নয়, ইউক্রেনের নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতাকেও লক্ষ্যবস্তু করছে। পশ্চিমাঞ্চলীয় জাপাট গ্রুপের ইউনিটগুলো খার্কিভ ও দোনেস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার দাবি করেছে। ক্রাসনে লিমান এলাকায় ২৫তম সেনাবাহিনীর আক্রমণকারী ইউনিটগুলো পশ্চিম দিকে অভিযান অব্যাহত রেখেছে। রুশ ভাষ্য অনুযায়ী সেখানে ৫টি শক্ত ঘাঁটি এবং ৫৭টি ভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর পশ্চাৎ পদসরণ ঠেকাতে ফ্যাব 500 গাইডেড বোমা ব্যবহার করে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে ভবন, ঘাঁটি এবং সড়কপথের নিয়ন্ত্রণ মানে শুধু একটি এলাকা দখল নয়, বরং পরবর্তী অগ্রযাত্রার জন্য একটি নতুন ভিত্তি তৈরি করা। তাই ক্রাসনে লিমানকে ঘিরে এই অগ্রগতি রুশ বাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দোনেস্কের কস্তান্তিনোভকা এলাকাতেও ইউজেয়া গ্রুপের আক্রমণ অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭০টি ভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৯০ সেনা, ২টি স্বচালিত আর্টিলারি সিস্টেম, ২১টি স্থল রোবোটিক সিস্টেম এবং একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করা হয়েছে। এই ধরনের দাবি থেকে বোঝা যায়, যুদ্ধ এখন শুধু প্রচলিত সেনা ও ট্যাঙ্কের লড়াই নয়, বরং ড্রোন, রোবোটিক সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। যে পক্ষ প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকবে, সে পক্ষই অনেক ক্ষেত্রে মাঠের বাস্তবতা নিয়ন্ত্রণ করতে পারবে।
অন্যদিকে সেন্টার গ্রুপ দনিপ্রো পেট্রোভস্ক ও ডোনেক্স সীমান্তে ইউক্রেনীয় যান্ত্রিক ও এয়ার অ্যাসল্ট ব্রিগেডগুলোর ওপর চাপ বাড়িয়েছে বলে দাবি করেছে। একই সময়ে ভস্ত গ্রুপ নোভোস্কেলেভাতোয়ে দখলের পাশাপাশি ইউক্রেনীয় একাধিক ব্রিগেড, মেরিন ইউনিট এবং ড্রোন রেজিমেন্টের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এই সমন্বিত চাপ রুশ বাহিনীর একটি বড় কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে, যেখানে একাধিক ফ্রন্টে একসঙ্গে চাপ সৃষ্টি করে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সারসংক্ষেপ অনুযায়ী অপারেশনাল ট্যাকটিক্যাল বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী, আর্টিলারি এবং আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি, বিদ্যুৎ পরিবহন অবকাঠামো, জ্বালানি ডিপো, দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ এলাকা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান সহ মোট ১৪৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৬টি গাইডেড বোমা, ৩টি ফ্লামিঙ্গো দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫১১টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। যদি এই পরিসংখ্যান সত্য হয়, তাহলে এটি স্পষ্ট যে আকাশ প্রতিরক্ষা এখন যুদ্ধের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। কারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই যুগে আকাশে আধিপত্য হারানো মানে স্থলযুদ্ধেও বড় ঝুঁকিতে পড়া। যুদ্ধ এখন আরও বিস্তৃত, আরও প্রযুক্তি নির্ভর এবং আরও বিধ্বংসী পর্যায়ে পৌঁছে গেছে। ড্রোন, কৌশলগত বিমান ঘাঁটি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, গাইডেড বোমা এবং দীর্ঘপাল্লার হামলা, সব মিলিয়ে রাশিয়া ও ইউক্রেন এমন এক সংঘাতে লিপ্ত যেখানে শুধু ফ্রন্টলাইনের লড়াই নয়, বরং আকাশ, প্রযুক্তি এবং সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণও বিজয় পরাজয়ের বড় নির্ধারক হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, এই যুদ্ধের প্রতিটি নতুন দিনই নতুন দাবি, নতুন ক্ষতি এবং নতুন কৌশলের জন্ম দিচ্ছে। একদিকে ইউক্রেন নিজেদের প্রতিরক্ষা ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে রাশিয়া একের পর এক অগ্রগতির বার্তা দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধের প্রকৃত চিত্র সবসময় মাঠের দাবির চেয়ে অনেক বেশি জটিল। আর সেই জটিলতার মাঝে বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী ধাপে এই যুদ্ধ কোন দিকে মোড় নেয় আর কোন পক্ষ কতটা টিকে থাকতে পারে। প্রিয় দর্শক, রাশিয়া কি ধীরে ধীরে এই যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নিচ্ছে? ইউক্রেনের হাতে কি এখনও পরিস্থিতি বদলে দেওয়ার মতো শক্তি আছে, নাকি মস্কোর সামরিক কৌশলের সামনে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিওর অ্যাপ থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।